বিএনপি পরিবার নামক সংগঠনের আহ্বায়ক সাংবাদিক জনাব রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের বিপ্লবী সংগ্রামী জননেতা, আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, বিএনপি পরিবারের কর্মকর্তাবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, আজকে আমার সামনে উপস্থিত যারা এই সরকারের দমন নীতির কারণে, নির্যাতনের কারণে গুম, খুন, অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা অথবা তারা নিজে অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে সেই অনেক বছর ধরেই এই ভারাক্রান্ত অনুষ্ঠানগুলোতে যখন আসি তখন স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব হয় না। আমার মনে আছে প্রথম দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আজকে সামনে যে বসে আছে, যে পরে মায়ের ডাক সংগঠনটি তৈরি করেছিল, তার সহযোগিতায় এইখানে বসে প্রথম আমরা এই পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের যৎসামান্য সহযোগিতা করার চেষ্টা করেছিলাম। আমি এই বিএনপি পরিবারের কর্মকর্তা, সদস্য, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক আগে থেকেই এই কাজটি শুরু করেছে। এখন আনুষ্ঠানিকভাবে তারা এই কাজ করছে এবং আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই যিনি প্রধান পৃষ্ঠপোষক, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, তিনি এটাকে এইভাবে চিন্তা করে যে কাজগুলো তিনি করেছেন সেটাকে সামনে নিয়ে মানবিক যে দায়িত্ব একজন সফল রাজনীতিকে, সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করেছেন। এটা একটা ফ্যাসিস্ট সরকার, দমন নির্যাতন হচ্ছে এদের হাতিয়ার, এটা না করে তারা টিকে থাকতে পারবে না। প্রথম শিকার হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখনো বন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত রাতেও তার এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে চিকিৎসকরা সবাই ভেবেছিল আর বোধহয় সময় পাওয়া যাবে না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তাকে তারা আপাতত সেই বিপজ্জনক অবস্থা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আমাদের আরেকজন চরম শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতিত নেতা হচ্ছেন জনাব তারেক রহমান। 1/11 যখন ঘটে, অর্থাৎ সেই ষড়যন্ত্রের শুরু যখন হয়, তখনই প্রথম ভিকটিম তিনি। তাকে গ্রেপ্তার করা হয়, পরবর্তী নির্যাতন করা হয় শারীরিকভাবে এবং বিভিন্ন মামলার আসামি করে, ফলে তাকে নির্বাসিত করা হয়। এখনো তিনি সেই নির্বাসিত জীবনযাপন করছেন। বিএনপির প্রায় আমার ধারণা যে 80% সদস্য, কর্মকর্তা তারা এই দমন নীতি, নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আন্দোলন শুরু করেছে। সেই শুরু থেকেই, যখন থেকে এই ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা অথবা এক ব্যক্তির শাসন ব্যবস্থা অথবা বিবিসিতে ভাষায় বলতে হয়
এক মহিলার শাসন ব্যবস্থা এককভাবে প্রতিষ্ঠা করতে পারছে। আমি সঞ্জিদাকে দেখেছি এই বিষয়টা নিয়ে, সে সবচেয়ে বেশি, আমি ব্যক্তিগতভাবে যে কথাটা বলতে চাই, সবচেয়ে বেশি সে সরব ছিল। অকুত ভয়ে সে সংগঠন তৈরি করেছিল, তার মায়ের ডাক, সেটাকে নিয়ে সে দেশে বিদেশে, এমনকি জাতিসংঘের যে হেড অফিস জেনেভা মানবাধিকার সংস্থা, সেখানে পর্যন্ত সে গিয়েছে। সে মামলা করার চেষ্টা করেছে, মামলা একটা দরখাস্ত দিয়ে এসেছে। আমি তাকে আজকে অনুষ্ঠান থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমি যে মেয়েগুলোকে দেখছি, ছেলেগুলোকে দেখছি, এগুলো তখন খুব ছোট ছিল, তখন অনেকে ছিল যারা কথা বলতে পারতো না, ভাঙ্গা ভাঙ্গা গলায় বলতো যে আমি আমার বাবাকে দেখতে চাই। আজকে মেয়েটি একই কথা বললো যে ইফতারের সময় বাবাকে পাই না। কিন্তু হৃদয় বিদারক। আজকে চলে গেলেন ভাবি, আমাদের ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, 12 বছর হলো, 13 বছর প্রায় তিনি তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না। ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ছেলেটার বিয়ে হয়ে গেছে, মেয়েটাও বড় পড়াশোনা করছে, কিন্তু মেয়েটা এখনো হাসি মুখে কথা বলতে পারে না। এই হচ্ছে ওদের নির্যাতিত, নিপীড়িত, গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া পরিবারগুলোর বর্তমান অবস্থা। এটা শুধু তাদের নয়, আজকে বাংলাদেশের কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের দলের শুধু নয়, সমগ্র বাংলাদেশে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে মানুষ সবসময় একটা ভয়ে থাকে, ত্রাসে থাকে, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করা হয়েছে। কখন কাকে কিভাবে তুলে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। একটা কথা কবে বলেছে সেটার জন্য 10 বছর পরেও একটা মামলা হয়। মোবাইল আপনারা ব্যবহার করেন সবাই, অনেকেরই অভ্যাস আছে ফেসবুক অথবা পোস্ট দেওয়ার। কেউ মনের কথা ওখানে লিখলে যদি তাদের বিরুদ্ধে যায়, তাকে সে যেখানে থাকুক তাকে তুলে নিয়ে আসে। অথবা 7 বছরের বাচ্চা, ইউনিভার্সিটিতে পড়া মেয়ে, এই যে খাদিজাতুল কুবরা, 14 মাস তাকে জেলে আটক করে রাখা হয়েছে শুধুমাত্র লেখার অপরাধে। এবার আমরা যখন জেলে ছিলাম তখন ওখানে আরেকটি ছেলে, এই ছেলেটির তার সিরাজগঞ্জে বাড়ি, একটা লাইক দিয়েছিল ইলিয়াসের পোস্টের, সে একটা লাইক দিয়েছে। সে লাইকের অপরাধে তাকে র্যাব গিয়ে তুলে নিয়ে এসে তাকে প্রায় 14 দিন নির্যাতন করে তারপরে তারা তাকে আরেকটা মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। সে এখনো জামিন পায়। এটা আমাদের একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ানোর কারণটাই হচ্ছে এই ফ্যাসিবাদী সরকার বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থাটাকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। একটা ফলস, ফেক, ফ্রড নির্বাচন করে, সে নির্বাচন করে সে আবার ক্ষমতায় চলে আসে। আমরা বিএনপি এবং যারা গণতন্ত্রমনা দল আছি, আমরা প্রথম থেকেই চেষ্টা করছি, আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। হাজার হাজার মানুষ রাজপথে আসছে, রাজপথে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। আমাদের কিছুক্ষণ আগে শুনলেন যে মা বোনদের পর্যন্ত ধরে নিয়ে গেছে। আগের দিন আমাদের আরেকজন যুবনেতা তার স্ত্রীকে 4 দিন আটকে রেখেছে জেলের মধ্যে।
এটা আমরা আগে কখনো কল্পনাও করতে পারিনি। স্ত্রী, বোন, মা, বাবা, তাদেরকে পর্যন্ত এরা রেহাই দেয়নি। আমাদের ছাত্র দলের ছেলেদের, যুব দলের ছেলেদেরকে শারীরিকভাবে বা নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। কারো পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কারো পা মুচড়ে ভেঙে ফেলা হয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে, এবং অবিশ্বাস্যভাবে সত্য যে তারা কোনো চিকিৎসা পায়নি, তাদেরকে সেইভাবে জেলে ফেলে দিয়ে গেছে। জেলও তাদের কোনো চিকিৎসা হচ্ছিল না। আমরা বিভিন্নভাবে খবর টবর নিয়ে বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। এটা একটা ভয়াবহ, একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখন এর থেকে মুক্তি পাওয়ার পথটা কি? আমাদের রেজভী সাহেব বলেছেন যে এই অবস্থাগুলো আছে, সত্য কথা। এই অবস্থা থেকে তো আমাদের মুক্তি পেতে হবে। সেই মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সংগ্রাম করছি। আমরা একটা গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয় তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। সুতরাং আমাদের এখন যেটা প্রয়োজন হবে হচ্ছে জনগণের মধ্যে আমাদের একটা ঐক্য সৃষ্টি করা, ইউনিটি অফ অল দ্য ফোর্সেস। যারা গণতন্ত্র চায়, এটা কোনো দল, মত, বর্ণ নয়, সমস্ত বাংলাদেশের মানুষের। সেই 71 সালে যুদ্ধের সময় যেমন বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, 69-এ যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, 90-এ যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, সেই একইভাবে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং রুখে দাঁড়িয়ে প্রতিরোধ সৃষ্টি করে এর থেকে মুক্তি পাওয়ার পথটা একটাই, যে তাকে পরাজিত করতে হবে। পরাজিত করতে না পারলে তো আমি এর থেকে মুক্তি পাচ্ছি না, এ নির্যাতন বন্ধ হচ্ছে না। সুতরাং আমাদের লক্ষ্য হবে, প্রথম লক্ষ্য আমাদের নিজেদেরকে সংগঠিত করা, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে গোটা জাতিকে আবারও সংগঠিত করা, আর তারপরে বিদ্রোহ, তারপরে প্রতিরোধ সৃষ্টি করে এদেরকে পরাজিত করা। আমি দীর্ঘ কথা বলতে চাই না। আমি শুধু আমার এই ভিকটিম যারা আছেন, বিশেষ করে আমার শিশু এখানে যারা আছে, তাদের বলতে চাই, তোমরা কখনো আশা হারাবে না, কখনো মনে করবে না যে সব কিছু শেষ হয়ে গেছে। আমি যুবকদের বলতে চাই, কোনো ভীরুতা, কোনো হতাশা যেন তাদেরকে গ্রাস না করে। সবসময় মনে রাখতে হবে যে এই গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, নিজের খাওয়া পাওয়া, অন্ন বস্ত্রের যে আন্দোলন, সে আন্দোলন হচ্ছে ন্যায়সঙ্গত আন্দোলন। সেই আন্দোলনে আমরা বিজয়ী হব। আমি দীর্ঘ কথা বলবো না। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই নতুন সংগঠন হয়েছে বিএনপি পরিবারের সদস্যদেরকে, তারা মহান কাজ করছে। ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যে তিনি এটার পৃষ্ঠপোষকতা করছেন প্রথম থেকেই। আমি সব শেষে আমি সবসময় এই কথাটা বলি, এটা কবিতার মধ্য দিয়ে বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, এটা আমাকে প্রায় আলোড়িত করে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। পাখা বন্ধ করা যাবে না, পাখা উড়াতে হবে, চলতে হবে, তীরে পৌঁছাতে হবে। এই কথাটা আমরা যেন সবাই মনে করি, সাহস সঞ্চয় করি। শুভ দিন আমাদের আসবেই, বিচার হবেই, কারণ অন্যায় কোনোদিন টিকে থাকতে পারে না, সত্যের জয় হবে। সকলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার সন্তান, আমার নাতি নাতনিরা, তাদের শুভ ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।